ওকে, আমরা কাল পড়ছিলাম যে কাল যতদূর হয়েছিল ওখানে বলা হয়েছিল যে এই আত্মার প্রতি বিশ্বাস বা আত্ম আলোচনা, আত্ম সম্বন্ধে জ্ঞান, আত্মা সম্বন্ধে জ্ঞানই ভারতবাসীকে অন্যান্য পৃথক জাতির থেকে একটা বিশিষ্ট জাতিতে পরিণত করেছে। ওকে, তারপরে কিন্তু বিভিন্ন প্রকারের আদর্শ এমন কি ইহার বিপরীত উদ্দেশ্য দ্বারা পরিচালিত অন্য অনেক সংস্কৃতিও আছে। জড়ময় বিশ্ব জীবনের প্রথম বিধানই হলো সংঘর্ষ। অর্থাৎ যে সাধারণত দু রকমের চিন্তাধারা থাকে, একটা হচ্ছে জড়বাদ, অন্যদিকে ভাববাদ বা আধ্যাত্মবাদ, যেটাকে বলি ধাত্ববাদ। লেখক এখানে কি বলছে না, জড়ময় বিশ্বজীবনের প্রথম বিধানই হলো সংঘর্ষ। এই বিধানের জন্যই বিভিন্ন সংস্কৃতি পরস্পরের সহিত বিবাদে প্রবৃত্ত হইতে বাধ্য হয়, পরস্পরের সঙ্গে সংঘাত বা বিবাদে বাধ্য হয়। প্রকৃতির একটা গভীর সংবেগ প্রতি সংস্কৃতিকে আত্মবিস্তার ও আত্মসকল বিভিন্ন বা বিরোধী সভ্যতাকে বিনাশ বা আত্মসাৎ করিয়া তাহাদের স্থানে আত্মপ্রতিষ্ঠা করিবার জন্য সচেষ্ট হইতে বাধ্য। বস্তুত সংঘর্ষ সংস্কৃতির চরম বা আদর্শ স্তর নহে। সংঘর্ষই যে সংস্কৃতির চরম বা আদর্শ স্তর তাহা কিন্তু নয়। কিন্তু পরস্পরের মধ্যে ঘৃণা অথবা বিবাদ বিসম্বাদ ত্যাগ করিয়া অপরকে আক্রমণের সুযোগ ছাড়িয়া দিয়া এমনকি সকলের ভিত্তিরূপে এক একত্ব আছে এ বোধ লইয়া যখন প্রত্যেক সভ্যতা নিজস্ব পৃথক উদ্দেশ্যের পথে স্বাধীনভাবে পুষ্ট ও বর্ধিত হইতে থাকে, কেবল তখনই এই দ্বন্দ্ববিহীন স্তর আসিতে পারে। কিন্তু যতক্ষণ সংঘর্ষের নীতি প্রবল থাকে ততক্ষণ এই নিম্ন স্তর বিধানের সম্মুখীন হইতে হয়। তাহলে এখানে কি বলছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে দ্বন্দ্ববিহীন স্তর বা ওই উচ্চতম জায়গায় ওই সংস্কৃতিগুলো না পৌঁছাচ্ছে তত সময় কিন্তু দ্বন্দ্ব সম্মুখীন হইতে হয়। যুদ্ধ চলিবার সময় অস্ত্রত্যাগ বিনাশই ডাকিয়া আনে। যে সংস্কৃতি তাহার সজীব পৃথক সত্তা ত্যাগ করে, যে সভ্যতা সক্রিয়ভাবে আত্মরক্ষার চেষ্টাকে উপেক্ষা করে, সে সংস্কৃতি বা সে সভ্যতা অপরের দ্বারা ভক্ষিত হয়। এবং যে জাতি, তাহলে কি যুদ্ধের সময় যদি আমার হঠাৎ এরকম মনে হয় যে না এই সময় মানে যুদ্ধ করা উচিত নয়, বা তখন তোমার যদি শান্তি বার্তা বহনের ভ্রম মাথায় আসে, সেটা কিন্তু বিপজ্জনক। সেরকম এখানে বলছে যে নিজের সভ্যতাকে আত্মরক্ষার চেষ্টাকে উপেক্ষা করাটাও ক্ষতি। তাতে কি হয় না, সেই সভ্যতা অপরের দ্বারা ভক্ষিত হয়। এবং যে জাতি সে সংস্কৃতিকে অবলম্বন করিয়া বাঁচিয়েছিল, সে জাতি নিজের আত্মাকে হারায় ও বিনষ্ট হয়। প্রত্যেক জাতি বা নেশান ক্রমবিকাশশীল মানবাত্মার এক শক্তি এবং নিজস্ব যে বিশিষ্ট তত্ত্ব সে রূপায়িত করিয়া তুলিয়াছে, তাহার দ্বারাই সে বাঁচিয়া থাকে। ভারতবর্ষের যে শক্তি, ইহা এক অতি মহান আধ্যাত্ম ভাব ও ধারণার
জীবন্ত শক্তি। তাহলে কি ভারতবর্ষের শক্তিটা কিরকম? আধ্যাত্ম ভাব ও ধারণা জীবন্ত শক্তি। এখানে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি হচ্ছে প্রধান স্থান পায় ভারতীয় সংস্কৃতিতে। আর এটাই হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির মূল পার্থক্য। ইহার প্রতি বিশ্বস্ততাই তাহার অস্তিত্বের হেতু। তাহলে কি এই আধ্যাত্ম ভাবের প্রতি বিশ্বাসই হচ্ছে ভারতীয় সভ্যতার অস্তিত্বের কারণ। কেননা কেবল এই বিশেষ গুণেই ভারত এক অমর জাতি হইয়া উঠিয়াছে। সে যে আশ্চর্যভাবে আজও বাঁচিয়া আছে, ইহাই তাহার গোপন রহস্য। ইহাই সর্বদা তাহাকে এক শক্তি দিয়াছে, যাহার বলে সে দীর্ঘকাল আত্মার অস্তিত্ব বজায় রাখিয়াছে এবং যাহার বলে সে পুনরুজ্জীবিত হইয়া উঠিতে পারে। যে লেখক মনে করছেন এখন যেন তারা ভারতীয় সংস্কৃতি ঘুমিয়ে পড়েছে, তবে তিনি আশা রেখেছেন যে এই আধ্যাত্ম ভাব, স্পিরিচুয়ালিটির জন্যই এই সংস্কৃতি আবার পুনরুজ্জীবিত হইয়া উঠিতে পারে, যাহার বলে সে কি পুনরুজ্জীবিত হইয়া উঠিতে পারে। এই সংঘর্ষের তত্ত্ব এশিয়া ও ইউরোপের মধ্যে ঘাত-প্রতিঘাতের বহু যুগব্যাপী এক বৃহৎ ঐতিহাসিক রূপ ধারণ করিয়াছে। এই সংঘর্ষের পরস্পরের উপর এই সংঘাতের একটা বাস্তব দিক রহিয়াছে, কিন্তু তাহার মধ্যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক একটা দিকও পরিলক্ষিত হয়। জাগতিক ও আধ্যাত্মিক এই উভয় ক্ষেত্রেই ইউরোপ যেমন পুনঃ পুনঃ এশিয়ার উপর আঘাত হানিয়াছে, তেমনি এশিয়াও আবার ইউরোপের উপর আপতিত হইয়াছে জয় করিতে, আত্মসাৎ করিতে এবং আধিপত্য বিস্তার করিতে। এই দুই শক্তি সমুদ্র নিয়ত একে অন্যের উপর একবার অগ্রসর হইয়া গিয়াছে, আবার ফিরিয়া আসিয়াছে। আধ্যাত্মিক ধারার তীব্রতা বা স্পষ্টতা কখনো কিংবা কোথাও কম বেশি থাকলেও এশিয়ার মধ্যে তাহা সর্বদাই রহিয়াছে। লেখক কি মনে করছেন যে অন্যান্য সংস্কৃতির মধ্যে আধ্যাত্মিকতা কম বেশি, কোনো সময় কম হয়ে যাচ্ছে, কোনো সময় বেশি, কিন্তু এশিয়ার মধ্যে তাহা সবসময় বর্তমান। কিন্তু এশিয়ার এই মূল ধারা, এই বৈশিষ্ট্য ভারতবর্ষেই বিশেষভাবে রূপায়িত হইয়াছে। মধ্যযুগে ইউরোপে এক সংস্কৃতি দেখা দিয়াছিল, যাহাতে খ্রিস্ট ধর্মের ধারণা, কিন্তু এই ধর্মের উৎপত্তি স্থান এশিয়া। ওকে, মধ্যযুগে ইউরোপে এক সংস্কৃতি দেখা দিয়াছিল, যাহাতে খ্রিস্ট ধর্মের ধারণা, কিন্তু এই ধর্মের উৎপত্তি স্থান এশিয়া প্রাধান্য লাভ করিয়াছিল। ফলে আধ্যাত্মিক প্রেরণা দ্বারা সমাজ প্রভাবিত হইয়াছিল। তখন এক প্রকার পার্থক্য থাকা সত্ত্বেও উভয় মহাদেশের ভাব সম্পদের মধ্যে একটা মূলগত সাদৃশ্য দেখা দিয়াছিল। তথাপি মোটের উপর সংস্কৃতিগত প্রকৃতি-ভেদ বরাবরই বর্তমান রহিয়াছে। কয়েক শতাব্দী ধরিয়া ইউরোপ হইয়াছে বস্তুতান্ত্রিক, লুণ্ঠন-পরায়ণ ও আক্রমণশীল, এবং যাহা সভ্যতার প্রকৃত তাৎপর্য ও যথার্থ প্রগতির ফলপ্রসূ নিমিত্ত বা বিধান, মানুষের অন্তর ও বাহিরে সেই সামঞ্জস্য সে হারাইয়া ফেলিয়াছে। তাহার উপাস্য দেবতা হইয়াছে জাগতিক সুখসম্ভোগ, জাগতিক প্রগতি ও জাগতিক কর্মকুশলতা।
যে আধুনিক ইউরোপীয় সভ্যতা এশিয়াকে আক্রমণ করিয়াছে এবং যাহা ভারতীয় আদর্শের উপর সকল ভীষণ আক্রমণেই প্রকাশ পাইতেছে, তাহা এই বস্তুতান্ত্রিক সভ্যতার সঠিক রূপ। আধ্যাত্মিক জীবনের আদর্শে বিশ্বাসী ভারত কখনো ইউরোপের উপর এশিয়ার স্থূল এই আক্রমণে অংশগ্রহণ করেন নাই। ওকে, তাহার ভাবধারাগুলিকে জগতের মধ্যে ধীরে ধীরে অনুপ্রবিষ্ট করিয়াই তার চিরাচরিত পদ্ধতি বর্তমানে বর্তমানেও যাহা আবার তাহার প্রগতির মধ্যে পরিলক্ষিত হইতেছে, কিন্তু বাস্তবে সে আজ ইউরোপ দ্বারা অধিকৃত হইয়াছে এবং এই বাস্তব বিজয়ের সঙ্গে সাংস্কৃতিক বিজয়ের চেষ্টাও অবশ্যম্ভাবী রূপে বিজড়িত আছে, আর সেই বিজয় কিছু অগ্রসরও হইয়াছে। পক্ষান্তরে ইংরেজ শাসন এখনো ভারতের নিজস্ব সত্তা ও সামাজিক ব্যবস্থা বজায় রাখিবার সামর্থ্য রক্ষা করিয়াছে। আচ্ছা, ইতিমধ্যে ইহা ভারতকে নিজের মধ্যে জাগাইয়াছে এবং যতদিন সে তাহা নিজের শক্তি সম্বন্ধে সচেতন না হইতেছে, ততদিন যে আক্রমণের প্রবাহ তাহাকে অন্যথা ডুবাইয়া দিতে ও তাহার সভ্যতা ভাঙিয়া ফেলিতে চাহিয়াছিল, তাহার হাত থেকে রক্ষা করিয়াছে। তাহলে ওই সচেতনতাটা, নিজের সংস্কৃতিকে রক্ষা করতে হবে, এই সচেতনতাটাই তাহাকে রক্ষা করিয়াছে। এখন তাহাকে আত্মশক্তি ফিরিয়া পাইতে বৈদেশিক ভাবের অনুপ্রবেশের হাত হইতে তাহার সাংস্কৃতিক জীবনকে রক্ষা করিতে তাহার নিজস্ব প্রকৃতি, মূল তত্ত্ব ও বিশিষ্ট রূপকে বজায় রাখিতে হইবে তাহার নিজস্ব মুক্তির এবং সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। কিন্তু নানা প্রশ্ন উঠিতে পারে, তাহাদের মধ্যে প্রধান কয়েকটি: এই ধরনের আত্মরক্ষা আক্রমণ করিবার মনোবৃত্তি পেছনা করা কি ঠিক কর্তব্য? মানুষের ভবিষ্যৎ প্রগতির পক্ষে মিলন, সামঞ্জস্য ও পরস্পর বিনিময়ের প্রবৃত্তি ফুটাইয়া তোলাই কি আমাদের যথার্থ প্রকৃতি হওয়া উচিত নয়? একটা ঐক্যবদ্ধ বিশ্ব সংস্কৃতি স্থাপনের চেষ্টাই কি ভবিষ্যতের বৃহত্তর পন্থা নয়? অতি আধ্যাত্মিক কিংবা অতি অলৌকিক সভ্যতা, এই দুইয়ের কোনটিই কি মানুষের প্রগতি ও পূর্ণতার সুষ্ঠু পরিচায়ক? এই দুইয়ের কোনটি, অতি আধ্যাত্মিক কিংবা অতিলৌকিক, এই দুইয়ের কোনটি কি মানুষের প্রগতি ও পূর্ণতার সুষ্ঠু পরিচায়ক? এই দুইয়ের মধ্যে সুন্দর ও সামঞ্জস্য মিলনই আত্ম, মন ও দেহের সামঞ্জস্য বিধানে উৎকৃষ্টতর উপায় বলিয়া কি মনে হয় না? তাহা ছাড়া ভারতীয় কৃষ্টির পূর্ণ অবয়ব এবং তাহার বিশিষ্ট প্রকৃতি পুরোপুরি রক্ষা করা উচিত কিনা তাহা ভাবিবার বিষয়। এই সমস্ত প্রশ্ন সম্বন্ধে গ্রন্থকার মিস্টার রুড্রফ, এই হচ্ছে সেই বিচারপতি, আর একটা হচ্ছে মিস্টার আর্চার, তাহা গ্রন্থকারের উত্তর তাহার দ্বারা বর্ণিত মানুষের আধ্যাত্মিক প্রগতির ক্রমিকতার বিধানের তাহার পক্ষে ক্রমবিন্যস্ত তিনটি স্তরের মধ্যে চলিবার মধ্যে রহিয়াছে। আচ্ছা, এখানে কি বলছে কি, বিতর্কমূলক এই উক্তি অবিমিশ্রভাবে গ্রহণ করা যায় না, সমাজ ও ধর্মে হস্তক্ষেপ করিবে না। ইংরেজ শাসনের এই সাধারণ সিদ্ধান্তের জন্য যে সমস্ত সাক্ষাৎ ভাবে
ও ভীষণ রূপে আক্রান্ত হয় নাই। ইচ্ছা ও উদ্দেশ্যপূর্বক কোনো সামাজিক চাপ দেওয়া হয়নি, ইহা সত্য, কিন্তু তাহা গোপনে ভারত জীবনের কেন্দ্র ও যন্ত্ররাজির ভিত্তিভূমি খনন করিয়া তাহাদের অনিষ্ট সাধন করিয়াছে, তাহাদের বাঁচিবার শক্তি হরণ করিয়াছে এবং এক প্রকার অনুভূত ছেদন ক্রিয়া দ্বারা ভারতের সমাজ জীবনকে প্রসারতা লাভে শক্তিশূন্য এবং ধীরে ধীরে ক্ষয়শীল অন্তঃসার শূন্য কলসে পর্যবসিত করিয়াছে। জড়তা ও অসারতার শক্তি ছাড়া তাহার আত্মরক্ষা করিবার উৎকৃষ্ট উপায় নাই। ওকে, আচ্ছা, এখানে কি বলছে যে তিনটি স্তর, এই তিনটি স্তর কি কি? প্রথম স্তর হইল সংঘর্ষ ও প্রতিযোগিতার যুগ, যাহা অতীতে স্বীয় আধিপত্য বিস্তার করিয়া আসিয়াছে এবং বর্তমানেও মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন করিয়া রাখিয়াছে। কেননা স্থূলতম বস্তুতান্ত্রিক সংঘর্ষ প্রশমিত হইলেও সংগ্রাম থাকিয়া যায়, সংস্কৃতি দ্বন্দ্ব প্রবলতর হইয়া উঠিয়াছে। দ্বিতীয় ধাপ ঐকতানে উন্নীত করে, সকল সংস্কৃতি তখন সামঞ্জস্যে বিধৃত হয়। তৃতীয় এবং শেষ পর্যায়ে আত্মোৎসর্গ দ্বারা চিহ্নিত, যেহেতু তখন সকলের আত্মা যে এক ও তত্ত্ব-পরিজ্ঞাত। এই সময় প্রত্যেকে অপরের জন্য নিজেকে উৎসর্গ করে অধিকাংশ সংস্কৃতির পক্ষে দ্বিতীয় স্তর আরম্ভ হইয়াছে কিনা সন্দেহ। তৃতীয় স্তর অনির্দিষ্ট ভবিষ্যতের গর্ভে রহিয়াছে। এই যে তিনটি স্তরের কথা বলেছে, সেই স্তরগুলি সম্বন্ধে কি বলছে যে দ্বিতীয় স্তর আরম্ভ হয়েছে কিনা সন্দেহ, আবার তৃতীয় স্তর বাস্তবে নিয়ে অনির্দিষ্ট ভবিষ্যতের গর্ভে রয়েছে। ব্যক্তি বিশেষ তো তিনটি স্তর মানে কি বলেছিল যে সংঘর্ষ, প্রথমে কি হয়েছে যে সংঘর্ষ ও প্রতিযোগিতার যুগ, যাহা অতীতে স্বীয় আধিপত্য বিস্তার করিয়া আসিয়াছে, বর্তমানে মানবজাতির অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। কেননা স্থূলতম বস্তুতান্ত্রিক সংঘর্ষ প্রশমিত হইলেও সংগ্রাম থাকিয়া যায়, সংস্কৃতির দ্বন্দ্ব প্রবল হইয়া ওঠে। দ্বিতীয় ধাপ ঐকতানে উন্নীত করে সকল সংস্কৃতির সামঞ্জস্য বিধৃত হয়। ঠিক আছে, প্রথমেটা কি বলছে যে এক সময় একদম সামনাসামনি সংঘর্ষ হতো, মানে সক্রিয় সংঘর্ষ হতো, বাট এখন ওইটা নেই, তবে সংঘর্ষ একটা থেকেই গেছে। তা শীত মানে একদম মানে কোল্ড ওয়ার, ঠান্ডা ওয়ার যুদ্ধের মতো যেটা চলছে। দ্বিতীয়ত কি যে সকল সংস্কৃতির মধ্যে একটা সামঞ্জস্য বিধান। তৃতীয় কি আত্মোৎসর্গ দ্বারা চিহ্নিত, যেহেতু তখন সকলের আত্মা যে এক, এ তত্ত্ব পরিজ্ঞাত। এ সময় প্রত্যেক প্রত্যেকে অপরের জন্য নিজেকে উৎসর্গ করে। এই হচ্ছে তৃতীয় কারণ। এই জায়গাটাই বলছে অধিকাংশ পক্ষে, মানে প্রথমেরটা তো চলছে, বর্তমানে আছে, এই জন্য প্রথমেরটা সম্বন্ধে কোনো, প্রথমটির ব্যাপারে লেখক কোনো কমেন্টই করেনি। ওই দ্বিতীয় স্তরে কি বলছে যে হয়েছে কিনা সন্দেহ, যে সকলের সঙ্গে সামঞ্জস্য স্থান করতে পারবে আর একে অপরের জন্য নিজেকে উৎসর্গ করবে, তৃতীয়টা তো কোনো অস্তিত্বই নেই, ভবিষ্যতের গর্ভে রইয়া। ওকে, ব্যক্তিবিশেষ উচ্চতম স্তরে পৌঁছিয়াছেন মুক্ত পুরুষ, পরমাত্মার সহিত যুক্ত জীবাত্মা সর্বসত্তাকে নিজের সত্তা বলিয়া জানেন। তাহার পক্ষে আত্মরক্ষার আক্রমণের প্রয়োজন নাই, কেননা তাহার সত্তায় ধর্মের সংঘর্ষে আর স্থান নাই। আত্মত্যাগ ও আত্মোৎসর্গ তাহার সমগ্র কর্মের মূল উৎস। কিন্তু কোন জাতি এই স্তরে পৌঁছে নাই, কোন তত্ত্ব বা বিধানকে অনিচ্ছা কিংবা অজ্ঞানতা বশে স্বীকার করা
অথবা আপন চেতনার সত্যের বিরোধী কিছুকে মানিয়ে চলা মিথ্যাচরণ এবং তাহার ফল আত্মবিনাশ ব্যাঘ্রতার আক্রান্ত মেষশাবকের ন্যায় নিজেকে হত হইতে দিলে সত্তার পুষ্টি ও বিবৃদ্ধি ঘটে না, আধ্যাত্ম ক্ষেত্রেও কোন কৃতিত্ব আনয়ন করে না। একতা ও ঐকতানতা উপযুক্ত সময়েই প্রস্তাবিত, কিন্তু সে একতার ভিত্তি অন্তরে স্বাধীনভাবে বৈশিষ্ট্য রক্ষা করিয়াই সে অবস্থা আছে। একে অপরকে গ্রাস অথবা অসংলগ্ন ও অসামঞ্জস্য সংমিশ্রণের দ্বারা নয়, জগৎ এই বৃহত্তর বস্তুরাজির জন্য প্রস্তুত হইবার পূর্বে সে অবস্থা আসিতে পারে না। যুদ্ধকালে অস্ত্রত্যাগ নিজের ধ্বংসকেই ডেকে আনে এবং ইহার ক্ষতিপূরণ স্বরূপ আধ্যাত্মিক উদ্দেশ্য সিদ্ধ হয় না। লৌকিক ও আধ্যাত্মিক এই উভয়ের মধ্যে পূর্ণ সামঞ্জস্য স্থাপন করিতে হইবে, ইহা ঠিক, কেননা আধ্যাত্মিক মনদের মধ্য দিয়া কার্য সাধন করে। কিন্তু এ ধরনের শুধু বুদ্ধিগত বা নিরেট বস্তুতান্ত্রিক সংস্কৃতিকে ইউরোপ বর্তমানে সমাদর করিতেছে। তাহার হৃদয়ে মৃত্যুবীজ নিহিত, কেননা পৃথিবীতে স্বর্গরাজ্য স্থাপনই সংস্কৃতির জীবনত লক্ষ্য। সর্বশ্রেষ্ঠ ও পরিপূর্ণরূপে সত্য বলিয়াই শাশ্বতের দিকে রহিয়াছে ভারতীয় প্রগতির সংবেগ, আর তথাপি তাহার সংস্কৃতি বা নিজস্ব দর্শনের মধ্যে নিত্য বস্তু ও ঐহ্যিক ব্যাপারের মধ্য দিয়া পরম সমন্বয় রহিয়াছে। ইহার জন্য তাহাকে বাইরে অনুসন্ধান করিবার প্রয়োজন না। সেই একই তত্ত্ব অনুসারে সুসামঞ্জস্য কোন সভ্যতার মধ্যে, যাহাতে দেহ মন ও আত্মা পরস্পরের সাশ্রয় হইতে পারে, তেমন এক রূপ যেমন প্রয়োজন, তার শুদ্ধ আত্মাও সেই রূপই প্রয়োজনীয় বস্তু, কেননা রূপ আত্মার অভিব্যক্তিরই একটা ছন্দ। ইহা হইতে এই সিদ্ধান্ত আসে যে রূপকে ভাঙিয়া দিলে আত্মার প্রকাশকে ব্যাহত করা হয়, অথবা অন্ততপক্ষে তাহাকে গভীর বিপদ গহ্বরে ফেলা হয়। রূপের পরিবর্তন হইতে পারে, হইবেও বটে, কিন্তু নবরূপায়ণকে এক নতুন আত্মপ্রকাশ ও আত্মবিসৃষ্টি হইতে হইবে এবং তাহাকে ভিতর হইতে গঠিত হইয়া উঠিতে হবে। ইহাকে আত্মার বৈশিষ্ট্য রূপায়িত করিয়া তুলিতে হইবে। দাসসুলভ মনোভাব লইয়া ভিন্ন প্রকৃতির কোন রূপায়ণ হইতে ধার করা কোন কিছু হইলে চলিবে না। এখন দেখা প্রয়োজন তাহার প্রয়োজনের এই সংকটকালে ভারত বস্তুত কোথায় দাঁড়িয়ে আছে, এবং ইহা কতটা সত্য যে সে তাহার শাশ্বত ভিত্তির উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রহিয়াছে। ইতিমধ্যে ইউরোপীয় সংস্কৃতি দ্বারা সে যথেষ্ট পরিমাণে প্রভাবিত হইয়াছে এবং এখনো সে বিপদমুক্ত হয় নাই। পক্ষান্তরে অদূর ভবিষ্যতে বিপদ আরো ঘনীভূত, আরো দৃঢ়, আরো তীব্র ও ভীষণ আকার ধারণ করিবে। এশিয়া পুনরায়, এটা লেখকের আশঙ্কা যে আরো তীব্র ভীষণ আকার ধারণ করিবে। এশিয়া পুনরায় জাগিয়া উঠিতেছে এবং সেই জন্যই প্রতিযোগিতার বিধান অনুসারে স্বাভাবিক ও যুক্তিযুক্তভাবে ইউরোপীয় সভ্যতার পক্ষে এশিয়াকে গ্রাস করিবার চেষ্টা অতি তীব্র হইয়া উঠিবে এবং ইতিমধ্যে তাহা তীব্রতর হইয়া উঠিয়াছে। কেননা যদি সংস্কৃতির ক্ষেত্রে ইউরোপের দ্বারা এশিয়া বিজিত পরিবর্তিত হয়, তাহা হইলে যখন সে পুনরায় জগৎসভায় স্থান পাইবে, তখন তাহার আদর্শ দ্বারা ইউরোপের আক্রান্ত হওয়ার কোন ভয় থাকিবে না। অর্থাৎ নিজেকে পরিবর্তন করিয়া পুনরায় জগৎসভায় স্থান পাবে, তখন আর ইউরোপ দ্বারা আক্রান্ত হওয়ার ভয়টা থাকবে না। ইহা একটা সংস্কৃতিগত বিবাদ, রাজনৈতিক প্রশ্ন ইহাকে জটিলতর করিয়াছে।
ইউরোপের চেষ্টা সংস্কৃতির ক্ষেত্রে এশিয়াকে তাহার একটি প্রদেশ ও রাজনীতির দিক হইতে এশিয়াকে যদি ইউরোপীয় সংঘের অঙ্গীভূত করা নাও যায়, তবু তাহাকে ইউরোপীয় ভাবাপন্ন একটি শাখায় পরিণত করিতে হইবে, নতুবা নতুন জাগতিক ব্যবস্থায় ধনী পরাক্রান্ত ও বিশাল এশিয়ার জাতি সকল প্রবল প্রভাবে ইউরোপকে এশিয়ার ভাবে প্রভাবিত হইয়া চলিতে হইবে এবং সংস্কৃতির দিক হইতে ইউরোপই এশিয়া একটি প্রদেশে পরিণত হইবে। যে মতলব লইয়া মিস্টার আর্চার মহাশয় আক্রমণ করিয়াছেন স্পষ্টভাবেই তাহা রাজনৈতিক, তাহার সকল গানের মূল ধোঁয়া এই যে ইউরোপীয় কাঠামোর মধ্য দিয়া যুক্তিবাদী ও বস্তুকেন্দ্রিক ইউরোপীয় সভ্যতার বিধি ব্যবস্থা অনুসরণ করিয়া জগতের পুনর্গঠন করিতে হইবে, তাহার যুক্তি এই বলে যে ভারত যদি তাহার নিজের সভ্যতা আঁকড়িয়া ধরিয়া থাকে, যদি সে তাহার আধ্যাত্মিক আদর্শ পোষণ করে, তাহার নিজস্ব আধ্যাত্মিক স্বরূপে যদি আসক্ত থাকে, তাহা হইলে সে সবকিছু উত্তম বস্তুর এক জীবন্ত অস্বীকৃতি হইয়া দাঁড়াইবে। সুন্দর দীপ্ত যুক্তিবাদী এই জগৎ সে শুধু এক কুৎসিত কলঙ্করূপে বিরাজ করিবে। হয় তাহার সমগ্র সত্তাকে ইউরোপীয় ভাবাপন্ন যুক্তি ও বস্তুবাদী করিয়া তুলিতে হইবে এবং এই পরিবর্তনের দ্বারা স্বাধীনতা লাভের উপযুক্ত করিতে হইবে, না হয় তাহাকে পরাধীন করিয়া রাখিতে এবং সংস্কৃতির ক্ষেত্রে যাহারা শ্রেষ্ঠতর তাহাদের দ্বারা শাসন করিতে হইবে। ৩০ কোটি মানুষের দ্বারা গঠিত এবং ধর্মান্ধ বর্বর জাতিকে দৃঢ়ভাবে অধীনতা পাশে আবদ্ধ রাখিতে হইবে এবং অতি মহৎ ও জ্ঞানালোকদীপ্ত নাস্তিক খ্রিস্টান ইউরোপীয় চৌকিদার ও গুরু মহাশয়ের দ্বারা শিক্ষিত ও সভ্য করিয়া তুলিতে হইবে। যে ছক অঙ্কিত করা হইল তাহা হাস্যোদ্দীপক মনে হইতে পারে, কিন্তু আসলে ইহার মধ্যে তাহাদের মনোভাবের সারমর্ম নিহিত। বস্তুত এই আক্রমণের বিরুদ্ধে যে আক্রমণ সর্বব্যাপক নয়, কেননা ভারতীয় সংস্কৃতিকে বোঝা ও তাহার মূল স্বীকার করা এখন পূর্বাপেক্ষা অধিক পরিমাণে দেখা দিয়াছে। ভারত জাগিতেছে এবং আত্মরক্ষার জন্য চেষ্টা করিতেছে, কিন্তু সে চেষ্টা প্রচুর নহে। কেবলমাত্র যেরূপ সর্বান্তঃকরণে, যেরূপ সুস্পষ্ট দৃষ্টিশক্তি ও দৃঢ় সংকল্প লইয়া কার্য করিলে এই বিপদ থেকে সে উদ্ধার পাইবে, তেমন ভাবের চেষ্টা হইতেছে না। অর্থাৎ এখানে লেখকের কি হচ্ছে যে ভারত নিজেদের সংস্কৃতিকে চেষ্টা করবার রক্ষা করবার চেষ্টা করছে ঠিকই, কিন্তু তাহা ঠিক ততটা দৃঢ় নয়, আরো হওয়া দরকার। আজ সংকট অতি নিকটে পদ বাছিয়া লইতে হইবে, কেননা এই সন্ধিক্ষণে মৃত্যু, জীবন বা মৃত্যু অনিবার্যরূপে তাহার উপরে নির্ভর করিতেছে। মিস্টার উড্রফ প্রদত্ত এই সাবধান বাণীকে উপেক্ষা করা যায় না। ইউরোপের জননেতা ও রাজনীতিবিদেরা অধুনা যে সমস্ত উক্তি করিয়াছেন, ভারতের বিরুদ্ধে যে সমস্ত পুস্তক ও প্রবন্ধ সদ্য বাহির হইয়াছে এবং পাশ্চাত্য দেশের জনসাধারণ যেরূপে আনন্দ ও আগ্রহ সহকারে সে সমস্তকে সাদর অভ্যর্থনা জানাইয়াছে, তা এ বিপদের বাস্তবতার পরিচায়ক। বস্তুত বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ হইয়াছে এবং প্রবল ও অবধারিত পরিবর্তনের এই মুহূর্তে মানবজাতির সংস্কৃতি যে ধারা দেখা যাইতেছে, তাহা হইতে অপরিহার্যরূপে এই বিপদ আসিতেছে। মিস্টার উড্রফ তাহার পুস্তকে যে সমস্ত দৃষ্টিভঙ্গির অবতারণা করিয়াছেন, তাহার সবগুলিকে অনুসরণ করিবার প্রয়োজন নাই। তিনি মধ্যযুগের ইউরোপীয় সভ্যতার যে প্রশংসা করিয়াছেন, আমি ব্যক্তিগতভাবে তাহা পূর্ণরূপে গ্রহণ করিতে পারি না। আমার মতে মধ্যযুগের মহদুদ্দেশ্য
শিল্পকলা প্রভৃতি সৌন্দর্যবোধ, আধ্যাত্মিক আকুতির গভীরতা ও ঐকান্তিকতা এ সমস্তই তখনকার নিষ্ঠুর অসহনশীলতা ও জ্ঞান অন্ধকারের আধিক্য। আদিমকালের টিউটনিক জাতিসুলভ বীভৎস কঠোরতা, নৃশংসতা, পাশবতা ও স্থূলতার দ্বারা নষ্ট হইয়াছে। আমার মনে হয় তিনি পরবর্তী যুগের ইউরোপীয় সংস্কৃতির উপর যেন একটু বেশি কঠোর হইয়াছেন। প্রবলভাবে অর্থনীতি প্রভাবাধীন এই সভ্যতা তাহার উপযোগিতামূলক জড়বাদের সুরের আদিক্যে যথেষ্ট পাঙ্কিল, তাহা যদি আমরা অনুসরণ করি তবে অত্যন্ত ভুল করিব। তথাপি ইহা কতগুলি মহৎ আদর্শে অনুপ্রাণিত হইয়া মানব জাতির জন্য অনেক কিছু করিয়াছে এবং তদ্দ্বারা উন্নীত হইয়াছে। কিন্তু এ সমস্ত আদর্শ যেরূপে গ্রহণ করিয়াছে, তাহার মধ্যে যথেষ্ট স্থূলতা ও অপূর্ণতা রহিয়াছে, এবং ভারতীয় মনের পক্ষে সে সমস্ত পূর্ণরূপে গৃহীত হইবার পূর্বে তাহাদের তাৎপর্যকে আধ্যাত্মিক ভাবে উদ্বুদ্ধ করিতে হইবে। আমি আরও মনে করি যে গ্রন্থকার ভারতের পুনরুজ্জীবনের শক্তিকে যেন একটু ছোট করিয়া দেখিয়াছেন। এই শক্তির অর্থে বহির্জীবনে তাহার যে শক্তি অভিব্যক্তি হইয়াছে, আমি তাহার কথা বলিতেছি না, কেননা তাহা দীনতাক্লিষ্ট। যেদিকে তাহার অনিবার্য গতি রহিয়াছে, তাহার সেই প্রচ্ছন্ন আধ্যাত্মিক শক্তির কথা বলি। তিনি দাসসুলভ মনোগতি বিশিষ্ট সেই সমস্ত ভারতবাসীর কথা একটু বেশি করিয়া বলিয়াছেন, যাহারা অপরূপ এক হীনভাবের অনুগত হইয়া এইরূপ কল্পনা করিতে সমর্থ হয় যে, ইউরোপীয় প্রতিষ্ঠানসমূহের আদর্শ দ্বারাই ভারতীয় আকুতি ও আকাঙ্ক্ষা পূর্ণ হয়। এরূপ লোক যাহার মুখপাত্র সেই শ্রেণীর লোক সংখ্যা দ্রুত হ্রাস পাইতেছে। কিন্তু এই উক্তির সত্য একটিমাত্র ক্ষেত্রে রাজনীতিতে রহিয়াছে। এ ক্ষেত্র একটা বিশেষ ব্যতিক্রম। অবশ্য আমি স্বীকার করি, ইহা এমন একটি ক্ষেত্র যাহা বিষম বিপদের দ্বার খুলিয়া দিতে পারে, কিন্তু এখানে গভীর পরিবর্তনের একটা প্রবৃত্তি দেখা দিয়াছে। যদিও তাহা যদিও তাহা এখনো নির্দিষ্ট রূপ গ্রহণ করে নাই, এখনো তাহাকে শ্রমিক শাসিত রুশিয়ার যুদ্ধবাদী স্থূলতার দ্বারা অনুপ্রাণিত ইউরোপীয় মতবাদের প্রচণ্ড আক্রমণের সম্মুখীন হইতে হইবে। আর একটি কথা, ভারতের আধ্যাত্মিক ভাব ও ভাবনা ক্রমবর্ধমানভাবে ইউরোপ ও আমেরিকার মধ্যে অনুপ্রবিষ্ট হইতেছে, যাহা ভারতের পক্ষে ইউরোপীয় আক্রমণের নিজ বৈশিষ্ট্যসূচক প্রত্যুত্তর। মিস্টার উড্রফ এই অনুপ্রবেশের যথোপযুক্ত মূল্য স্বীকার করেন নাই। এই দৃষ্টিতে দেখিলে সমগ্র প্রশ্নটি নতুন আকারে দেখা দেয়। ঠিক আছে, চলো আজকের এই পর্যন্ত, আবার পরে কন্টিনিউ করা হবে।